বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ইয়াপ ইউনিয়নে মুক্তিযোদ্ধা কমান্ডের অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমরান খলিল বাচ্চু আজকে উপস্থিত আছেন। আপনাদের প্রিয় কমান্ডার, যিনি আগেও এই সাবা উপজেলা আপনাদের কমান্ড কাউন্সিলের দায়িত্বে ছিলেন, আমাদের প্রিয় শ্রী জসিম ভাই, উপস্থিত প্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা, উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। 71 সালে এপ্রিল মাসের ঘটনা। গণস্বাস্থ্যে জাফরুল্লাহ ইংল্যান্ডে পড়াশোনা করতে গেছেন স্কলারশিপ নিয়ে, FRCS সার্জারিতে। এটা পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রি। সে লন্ডন থেকে তার মাকে ফোন দিলেন যে, মা, আমি তো আর পড়াশোনা করতে পারছি না, কিছুদিন পর পরীক্ষা, আমি আর পরীক্ষা দিব না। মা বলতেছে, কোর্স কি? জাফরুল্লাহ আব্বা ছিল একজন পুলিশ অফিসার, সম্ভবত SP পদমর্যাদা, রিটায়ারমেন্ট যখন করেছে SP পদমর্যাদা হয়তো ছিল। মা বলছে, বাবা কষ্ট করে পড়াশোনাটা করো, তুই গেছিস, তুই কত বড় ডাক্তার হবি, তুই কি করবি, পরীক্ষা দিবি না? মা, আমার দেশে মানুষকে মেরে ফেলতেছে, এটা সারা বিশ্বের কাছে জানাইতে হবে। আমরা এখানে কয়েকজন বাঙালি আছি, আমরা এইসব প্রচার নিয়ে সারা বিশ্বের কাছে দরবারে যাব, ছবি দিব, লেখা দিব। বাংলাদেশে এই নির্যাতন তো বন্ধ হবে না। সারা বিশ্বের থেকে চাপ না আসতে এই দেশ তো অনেক দিন যুদ্ধ হবে। তুমি আমাকে না করো না। জাফরুল্লাহ ডাক্তার জাফরুল্লাহ পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দেননি। জনমত জার্মানি, ফ্রান্স, আমেরিকা, বিভিন্ন দেশে সে গেলেন। বাংলাদেশি মুক্তিযুদ্ধে, যেটা মুক্তিযুদ্ধ না, এটা নিধন হচ্ছে, এটা হত্যাকাণ্ড হচ্ছে, এর নাম যুদ্ধ না। ধরে ধরে মানুষকে মেরে ফেলতেছে। এবং সারা বিশ্ব জাফরুল্লাহ কাছ থেকে প্রথম জানতে পারলেন যে বাংলাদেশে এরকম নির্মম হত্যাকাণ্ড হচ্ছে পাকিস্তানিরা। এবং ডাক্তার জাফরুল্লাহ পরে আগরতলায় এসে চিকিৎসা কেন্দ্র খুললেন গণস্বাস্থ্য নামে, যে কারণে তার হাসপাতালের নামও কিন্তু এখনো গণস্বাস্থ্য। উনি কিন্তু আর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিতে পারে নাই। উনি কিন্তু মেডিকেল সায়েন্সের বেসিক ডিগ্রি বাংলাদেশে, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, MBBS, মৃত্যু আগ পর্যন্ত ওই ডিগ্রি নিয়ে চলতে হয়েছে। কিন্তু আমরা সবাই জানি উনি অনেক বড় মুক্তিযোদ্ধা। যত সরকার আসছে ওনাকে সম্মান করেই কথা বলছে। একবার 96 আমি যখন MP হলাম, 98 সালের দিকে, সে 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভবত 17 তারিখে এটা আলোচনা সভা ডাকলেন গণস্বাস্থ্যে। আমি তখন MP। ডাক্তার জাফরুল্লাহ আমাকে বললেন, আব্বার সাথে ভালো সম্পর্ক ছিল, এই যে ডাক্তার সালাউদ্দিন, তুমি আগামীকাল বিকাল 5টার সময় আমাদের ওই অডিটোরিয়ামে আইসো, একটা আলোচনা সভা আসে, ওখানে তুমি থাকবা। তা আমি তাকে প্রশ্ন করি নাই কেন থাকবো, কি হিসাবে। আমি গিয়ে দেখি মঞ্চে কোনো চেয়ার টেবিল নেই, একটা ব্যানার লাগানো, সেক্টর কমান্ডারদের সাপ নিয়ে অনুষ্ঠান হচ্ছে, স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ হচ্ছে। সেইখানে কারোর নাম নাই, সভাপতি ডাক্তার জাফরুল্লাহ এই নামটা আছে, কারো প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি কোনো নাম নাই। আর সব গেস্টরা নিচে বসে আসেন। আপনার যেসব সেক্টর কমান্ডার ছিলেন
ওই সময় সবাই বেঁচে ছিল, সবাই আসছিল। তা আমিও বসে আছি। তা আমি তখনও তো রাজনীতি অনেক কিছু বুঝি না। আমি ভাবতেছি যে আসলে আজকে প্রধান অতিথি কে, বিশেষ অতিথি কে, আমি এখানে এদের সামনে কি বলবো? কারণ মুক্তিযুদ্ধের সময় আমার বয়স 10 বছর। তো বসে আছি, একে পর একদের বক্তৃতা দিচ্ছে, সব সেক্টর বাঘা বাঘা সেক্টর কমান্ডার তাদের স্মৃতিচারণ করতেছে। সবার শেষে সে আমাকে ডাকলেন। আমি আমার মতো যা পারলাম বললাম। আমি এই গল্পটা এই কারণে বলছি, কারণ আমি পিএমপি করি, এইসব সেক্টর কমান্ডার বেশিরভাগই তো আওয়ামী ঘটনা। এখানে প্রধান অতিথি যদি ব্যানারে নাম থাকতো, এটি নিয়ে কথা হইতো, অনেকে আসতে চাইতো না, অনেকে মন খারাপ করতো। উনি কিন্তু এটা করে নাই। কিন্তু আমাকে স্থানীয় এমপি হিসাবে, লোকাল এমপি হিসাবে কিন্তু উনি সম্মানটা ঠিকই দিলেন যে হ্যাঁ, আনঅফিসিয়ালি তুমি চিফ গেস্ট। কারণ যে সভাপতি আগে বক্তব্য দেয় কিংবা সভাপতি পরে বক্তব্য দেয়, সেই চিফ গেস্ট। এটি অলিখিত বাংলাদেশে নিয়ে দেখেন সে কত মেধাবী, মানে কিরকম একটা সমস্যা কিভাবে সমাধান করলেন। আমরা ভাষা নিয়ে একটা গল্প বলি। শিবপুরে 69 সালে কৃষক সম্মেলন, নরসিংদী শিবপুরে মাঠে বিশাল 20-30 হাজার লোক আসছে। ওই সময় সরকার বিরোধী আন্দোলনে উত্তাল সারা বাংলাদেশ। একজন ম্যাজিস্ট্রেট কিছু পুলিশ নিয়ে আসছে, ভাসানীকে এইসব বললেন, হুজুর কোর্টে নিষেধাজ্ঞা 144 জারি করছে কোর্ট, নরসিংদী জেলা কোর্ট, এখানে তো সমাবেশ করা যাবে না। ভাসানী কতটুকু লেখাপড়া জানতেন আমি জানি না, সে তো আসাম থেকে আসছেন, কিন্তু অনেক বড় ব্যক্তি, এটা আমার নেতা আমি জানি। তো ভাসানী তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, দেখি তোমার কি অর্ডার। সে অর্ডারটা দেখলেন যে হ্যাঁ 144 জারি করছে, এখানে 4টার পরের থেকে কোনো জনসভা হবে না। তখন ঘড়িতে 4:15 বাজে। মাওলানা ভাসানী বললেন, তুমি জানো বাবা, তোমাকে বাবা করে বললাম, তুমি তো আমার অনেক ছোটো হবা, হ্যাঁ ম্যাজিস্ট্রেট হওয়া যাই হোক, তুমি তোমার পুলিশ নিয়ে দাঁড়াও, আমি আসরের নামাজটা পড়ে চলে যাব, কোনো বক্তৃতা হবে না, তুমি দেখো, ঠিক আছে? ম্যাজিস্ট্রেট বলতে ঠিক আছে। সে মঞ্চে ইমামতি করতেছে, আর হাজার হাজার লোক সব মাঠের মধ্যে দাঁড়ায় গেছে, সব পশ্চিম দিকে ফিরে। সে মাইক্রোফোনটা গলা 4 রাকাত আসরে ফরজ নামাজ পড়ে দোয়া করতেছেন, এই জালিম সরকার কবে নিপাত হবে, এর জন্য গজব নাজিল হয়, এই সরকার জন্য নিপাত হয়। আমাকে 144 জারি করে মিটিং বন্ধ করে, তো 144 একদিন কিছুই বাংলাদেশে থাকবে না, তো মৃত্যু ছাড়া কোনো কিছু আমি কামনা করি না। সে যে বক্তৃতাটা দিতেন, সে 10 মিনিট দোয়া করে শেষ করে চলে গেলেন। ম্যাজিস্ট্রেট তাকে তাকে দেখলেন যে মাওলানা ভাসানীর মতো একজন নেতা কি বুদ্ধি দিয়ে তার মিটিংয়ের কাজ সমাপ্ত করলেন, আইনগতভাবে সে কিছুই ধরতে পারলেন না। ফজলুল্লাহর একটা গল্প আছে, সে সবসময় বলতেন সমালোচনা করার যোগ্যতা লাগে, জানতাম লোককে মানুষ সমালোচনা করে না। মানুষ আম গাছে ঢিল ছুড়ে, ঝাউ গাছে কেউ ঢিল ছুড়ে না। রাজশাহীতে একটা জনসভা পরে সে তার একটা কর্মী বাসায় খেতে বসছে সন্ধ্যা পরে, রাতের খাবার। তার এক বিশ্বস্ত লোক এসে বলল, হুজুর ওই যে পাশের গ্রামে মন্ডলপাড়া ওই রহিম চেয়ারম্যান আপনারা খুব না উল্টাপাল্টা কইতেছে। ফজলুল্লাহর বক্তব্য ছিল, এই দাঁড়া 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 দাঁড়া, কোন পাড়া কইলি? ওই গ্রামে মন্ডলপাড়া, তোর কোথাও ভুল হইতেছে। হুজুর কি ভুল হইতেছে? আরে গাধা, ওই পাড়া কারো আমি চিনি না, আমি জীবনে কারো উপকার করি নাই, যেহেতু কোনো উপকার করি নাই তাহলে সমালোচনা করবো কেন? তার কোনো ভুল হইতেছে। অর্থাৎ আপনি যখন মানুষের উপকার করবেন, কাউকে বিপদ থেকে রক্ষা করবেন,
কাউকে সেবা দিবেন, তারাই একসময় আপনার সমালোচনা করবে। এইটা ফজলুল্লাহ 50 বছর আগে 70 বছর আগে বলে গেছেন। আমি আজকে অনেকগুলো প্রোগ্রাম করে আসছি, বেশি কথা বলতে পারছি না। আপনাদের উদ্দেশ্যে খালি এটুকু আমি বলবো, দেখেন আপনারা 71 সালে যুদ্ধ করেছেন, আপনারা অনেক সুযোগ সুবিধা পেয়েছেন, কিন্তু বিগত গভর্নমেন্ট আপনাদেরকে বিতর্কিত করে গেছে। এখন মুক্তিযুদ্ধের প্রতি মানুষের দরদ ভালোবাসাটা আগের মতো নাই। কেন মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের তকমা লাগে? মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, আসলে কি তাই? আপনারা চিন্তা করেন, আলতাফ হোসেন আমার ভাইয়ের রক্তের না 21শে ফেব্রুয়ারি, সে অস্ত্র তার বাসায় লুকিয়ে রাখছিল। ডিসেম্বর মাসে তার বাসার থেকে অস্ত্র তুলে তাকে যে নিয়ে যায়, সে আর ফেরত আসতে পারে না। ফজলে রাব্বি ঢাকা মেডিকেলের হার্ট স্পেশালিস্ট, সবচেয়ে বড় ডাক্তার, যার নামে হোস্টেল, রাজাকাররা তারা তুলে নিয়ে হার্টটা তার থেকে তুলে তার পরিবারের কাছে ফেরত দিছে, যেহেতু সে হার্টের ডাক্তার ছিল। যে লোকটা একবেলা খাবার দিছে, সে কি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেনি? যে লোকটা একটা তথ্য দিছে, কাউকে থাকতে দিছে, কাউকে সহযোগিতা করছে, টাকা দিছে, আসলে তো এদেশে 98 বা 99 লোক মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল। আমরা স্বাধীনতার পরে ভুলটা কি করলাম? আমাদের তালিকা করা দরকার ছিল রাজাকার আলবদরদের। কেন মুক্তিযুদ্ধের তালিকা হবে? মুক্তিযুদ্ধের পুরস্কার হবে। কয়েক হাজার লোক যে বুকের সমর্থনে যুদ্ধ করছে, আর সবাই তো কম বেশি মুক্তিযুদ্ধের পক্ষেই ছিল। আজকে রাজাকারদের তালিকা হলে তাদের যদি আপনি শাস্তি দিতেন, কিংবা কোথাও মেরে ফেললেন, অনেক বিখ্যাত দেশে মাঠে দাঁড় করিয়া আপনাদের সংবর্ধনা দিবে, আইনা সবাইকে ব্রাশ করে দিয়ে মেরে ফেলছে, পৃথিবীর অনেক দেশে আছে। কিন্তু আজকে দেখেন রাজাকাররা এমন পর্যায়ে চলে গেছে, তাদেরকে আপনি অনেকে কিছু করতেই পারবেন না। আপনি কিছু বিচার টিচার করছেন, এটা কি যথেষ্ট? জাতি একটা ভুল করলে এটা খেসারত অনেক দিন দিতে হয়। ভুলটা তো আমরা আগেই করেছি, এই খেসারত দিতে হবে যতদিন আপনি বেঁচে থাকেন। আমি আপনাদের যেটা বলতে চাই, আপনারা আমাকে ভোট দেন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, সে মুক্তিযোদ্ধার সংগঠন ছিল। আমার একটা আত্মজীবনী বই আছে, এক জীবনে, আমি একটু মোটা বই, আমি এটা 20 সালে কোভিডের সময় 1 বছর ঘরে থেকে বসে বসে লিখেছি। সেখানে মুক্তিযুদ্ধের জিরাবো গ্রামে অনেক ঘটনা আছে, সন টন সহ, কেউ পড়লে বিশ্বাস করবে না যে এত বছর। 71 সালে সেই সব ঘটনা, 62 সালে আব্বা 1943 সালে চেয়ারম্যান হয়েছে সেই ঘটনা, আব্বা 1920 সালে জন্মগ্রহণ করছে সেই ঘটনা, 100 বছরের জিরাবো আশুলিয়া সাভারের ইতিহাস ওই বইতে আছে। এটা একটা গবেষণা বই। এখন এই বইয়ের গুরুত্ব নাই। আমি যদি মারা যাবো, তখন আমি যে কিছু লেখা 15-16টা বই লিখেছি, আমি 3 বার জেল কেটেছি, এই জেল নিয়ে বই আছে। বাবার ছায়া বেড়ে ওঠা, আব্বাকে নিয়ে একটা জীবনী আছে, আমার দেখা অনেক ঘটনা। এই আশুলিয়া সিএনবি রাস্তা কেমনে হইলো লেখা আছে। এবং আপনার এই 30 সালে স্কুল করেছে, প্রাইমারি স্কুল কেমনে হইলো, 61 সালে হাই স্কুল কেমনে হইলো, রাইটের সময় কী কী হয়েছে, কারা মারা গেছে, ঘটনাকে আপনি অনেকে জানেন না, ওই বইতে লেখা আছে। তা আমি ওই কারণে লিখেছি যে আমি ছোটোবেলা থেকে যা যা শুনছি, আমার মাথাটা সব আমি সব বইয়ের মধ্যে ঢেলে দিছি। আমার 15-16টা বই আছে, কখনো সুযোগ পেলে পড়ে। আমি চাই মুক্তিযোদ্ধারা সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকুন। আপনি যদি পারিবারিক কারণে আপনাকে ভালোবেসে আমার কোনো কর্মকাণ্ডে খুশি আমাকে ভোট দেন, সমস্যা নেই। কিন্তু আপনারা আমাদের মঞ্চে গিয়ে বক্তৃতা দেওয়ার দরকার নেই। কেন দরকার নেই? আপনি ফ্রিডম ফাইটার, আপনার সম্মান অন্যরকম। আপনি কোনো দলের নাম লেখা আপনার সম্মানটা নষ্ট করেন না। অনেক নষ্ট করছেন আওয়ামী লীগের সময়, কয়টা সুযোগ সুবিধার জন্য আজকে মুক্তিযোদ্ধারা কেন বিতর্ক হবে? আপনাদের কষ্ট কি আজকে তো আল্লাহ আপনার বাঁচাইছে থেকে বেঁচে আছেন, আপনি তো ভালো যেতে পারতেন। আপনারা সম্মান নিয়ে থাকেন, যে গভর্নমেন্ট হোক আপনাদের সম্মান সবাই দিবে। কিন্তু আমার প্ল্যাটফর্মে আইসা, আমার মঞ্চে গিয়া আমার পক্ষে এত প্রশংসা করার দরকার নেই। আমাকে ভোট দিয়ে তাতেই আমি খুশি হব। আপনি একজন মুক্তিযোদ্ধা, আমার পক্ষে 2টি কথা বলতেই পারেন, কিন্তু আমাদের দলের সব কর্মকাণ্ডে আপনার থাকবেন, বাচ্চা আমার প্রত্যেক মিটিংয়ে বক্তৃতা দিবে, এটা মানায় না। আমি চাই আপনাদের সম্মানটা থাকুক। বিগত সরকার এটা ভুল করেছে, তাদের আপনাদের বেশি সম্মান দিতে গিয়া আপনাদের ব্যবহার করে সে ক্ষমতার যোগ্যরা থাকতে চাইছে। এই মোটিভটা জনগণ বুঝে ফেলছে। এখন সময় আসছে বুঝে শোনা চলে। আমি চাই, আমার বাবা একজন ফ্রিডম ফাইটার, আমারও সেজন্য আপনাদের প্রতি দাবি,
বিনীত আবেদন নিবেদন, কে কয়দিন বাঁচবে আমরা জানি না, সম্মান নিয়ে মাথা উঁচু থাকেন। রাষ্ট্র আপনাদের যা যা সুযোগ সুবিধা দিয়েছে আমি মনে করি একদম কম না। দরকার হলে আরেকটি বিএনপি যদি সরকারে যায়, ক্ষমতা পায়, রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পায়, সুযোগ সুবিধা পাবে, সমস্যা নাই। কিন্তু আপনার সম্মান যেন ক্ষুণ্ণ না হয় সেটা আপনাদেরও খেয়াল করতে হবে। আমরা যারা জনপ্রতিনিধি আমরাও ইনশাল্লাহ খেয়াল করবো। আপনাদের জন্য শুভকামনা, আপনাদের পাশে আমি থাকতে চাই, আপনাদের কাছে আমি দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। আপনাদের কাছে আমি ধানের শীষে ফুটছে আমি যেন তৃতীয়বারের মতো, সাভারে কেউ তৃতীয়বার এমপি হয়নি, আমি এমপি হয়ে আপনাদের মুক্তিযোদ্ধাদের কল্যাণে এমন কিছু করতে চাই যেটা কোনো জনপ্রতিনিধি কেউ কখনো চিন্তাও করে না, করে না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।